ওয়েলকাম টু উড়ান পাঠশালা, ওয়েলকাম টু অ্যানাদার সেশন। আমাদের আজকের সেশনে অলরেডি আমরা যেখানে দুটো সেশন আগে যে গ্রুপ সি এর পার্ট 1 যেখানে জেনারেল নলেজ, গ্রুপ সি এর পার্ট 2 যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা অলরেডি ডিসকাস করেছি। তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে গ্রুপ ডি, যেটা 2017 সালে হচ্ছিল, তার প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন আমরা সেটাকে অ্যান্সার উইথ এক্সপ্লানেশন আমরা আজকে আলোচনা করব। ওকে, তো আমাদের জানি যে গ্রুপ ডি এর ক্ষেত্রে আমাদের কোশ্চেন জিকে থেকে কটা থাকছে, 15টা কোশ্চেন থাকছে। তো সেটা আমরা আজকে ডিসকাশন করছি। তো ফার্স্ট কোশ্চেন কি বলছে, নিম্নলিখিত কোটি নয়, এটা দ্যাট ইজ কোনটি হবে, নিম্নলিখিত কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়, দ্যাট ইজ হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট অ্যাপ্লিকেবল টু হিউম্যান, মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়। চারটে অপশন দিচ্ছি, সবুজি বা অটোট্রফ, সর্বভোগ বা অমনিভোরস, এখানে বলা আছে পরভোজী বা হেটারোট্রফিক, মাংসাশী মানে কার্নিভোর। মানুষের ক্ষেত্রে প্রযোজ্য না। দেখো, মানুষ খাদ্যের জন্য পরের উপর ডিপেন্ডেন্ট, উদ্ভিদ প্রাণীর উপর ডিপেন্ডেন্ট, মানে ঠিক এখানে বলছে প্রযোজ্য নয়। কিন্তু সর্বভোগ, মানুষ সবকিছু খায়, সর্বভোগ। মাংসাশী, মানুষ মাংস জাতীয় জিনিসপত্র খেয়ে থাকে। সহজী মানে কি, মানুষ নিজের খাদ্য নিজে উৎপাদন করতে পারে না, আইদার উদ্ভিদ বা প্রাণীর ওপর কিন্তু ডিপেন্ডেন্ট। ওকে, তাহলে সেটাকে আমরা কি বলবো, দ্যাট ইজ স্বভোজী, দ্যাট ইজ অটোট্রফ। তাহলে স্বভোজী কারা, যারা নিজের খাদ্য নিজে উৎপাদন করতে পারে, একমাত্র প্লান্টস। ঠিক আছে, নিজের খাদ্য নিজে উৎপাদন করতে পারে, একমাত্র হচ্ছে উদ্ভিদ। ক্লিয়ার? মানুষের পক্ষে সেটা পসিবল নয়, মানুষ ডিপেন্ডেন্ট। পরভোজী, দ্যাট ইজ আমরা বলতে পারি যে হেটারোট্রফ। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন আমরা যাব, কোশ্চেন নাম্বার 2। রাতকানা রোগ হয় যে ভিটামিনের অভাবে, সেটি হলো। দেখো, রাতকানা রোগ বলতে আমরা বলতে পারি যে নাইট ব্লাইন্ডনেস। কি ধরনের রোগ এটা? রাত্রিবেলা দেখতে অসুবিধা হয়, বিশেষ করে আমাদের এই যে রাতকানা রোগ, আমাদের চোখের মধ্যে একটা এলিমেন্ট থাকে, বিশেষ করে আমরা যদি বলি একটা এনজাইম মতো থাকে, তার নাম হচ্ছে রোডপসিন। কি নাম তার? রোডপসিন। এই যে রোডপসিন থাকছে, এই রোডপসিন কি করছে, আমাদের চোখের রেটিনার দৃষ্টি ক্ষমতাকে বাড়াতে বা মেনটেন করতে সাহায্য করে। অনেক সময় দেখবে আমরা অল্প আলোতেও স্বচ্ছভাবে পড়াশোনা করতে পারি বা যে কোনো জিনিসকে দেখতে পারি। যাদের নাইট ব্লাইন্ডনেস বা রাতকানা রোগ থাকবে, তারা কিন্তু অল্প আলোয় ক্লিয়ারলি যে কোনো জিনিসকে দেখতে পারে না, তাদের একটু তীব্র আলো, একটু বেশি লাইট তাদের প্রয়োজন হয়। এটা কোন ভিটামিনের ডেফিসিয়েন্সির জন্য হয়, কোন ভিটামিনের অভাবের জন্য হয়? তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ভিটামিন। যদি কোন ভিটামিনের অভাবের জন্য বলি, তাহলে অ্যান্সার হচ্ছে ভিটামিন এ। ভিটামিন এ বলতে কি, ভিটামিন এ কথার অর্থ হচ্ছে রেটিনল, মানে অর্থ বলতে কি, ভিটামিন এর কেমিক্যাল নেম কি, ভিটামিন এর কেমিক্যাল নেম হচ্ছে রেটিনল। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম, দ্যাট ইজ ভিটামিন এ। কোশ্চেন নাম্বার 3। আপনার ক্যারিজ হলে আপনি কার কাছে যাবেন? ইফ ইউ হ্যাভ ক্যারিজ, হুম উড ইউ কনসাল্ট। মানে যদি ক্যারিজ, আমরা বলি না দাঁতে ক্যাভিটি হয়েছে, ক্যারিজ যেটাকে আমরা অনেক সময় বলে থাকি দাঁতে পোকা হয়েছে, দাঁত জাতীয় কোনো সমস্যা হলে আমরা কার কাছে যাই? ডেন্টিস্টের কাছে যাই। তাহলে আমাদের যদি কোনো দাঁতের ক্যারিজ বা সমস্যা হয়, আমরা কার কাছে যাব? ডেন্টিস্টের কাছে যাব। কার্ডিওলজিস্টের কাছে কখন যাই আমরা? যদি হার্ট রিলেটেড কোনো ইস্যু হয়, হার্ট রিলেটেড কোনো ইস্যু হয়, কার্ডিওলজিস্টের কাছে যাবো। অর্থোপেডিক্সের কাছে কখন যাব? যখন বোন বা মাসেল রিলেটেড কোনো ইস্যু হবে, হাড় জাতীয় বা মাংস জাতীয় কোনো সংক্রান্ত যদি সমস্যা দেখা যায় সেখানে। নিউরোলজিস্ট বলতে আমরা কি বুঝবো? নিউরোলজিস্ট বলতে নার্ভ রিলেটেড কোনো যদি সমস্যা হয়, দ্যাট ইজ নার্ভ রিলেটেড যদি কোনো সমস্যা হয়, সেখান থেকে আমরা বলতে পারবো যে নিউরোলজিস্টের কাছে আমরা যাব। তাহলে আমাদের কাছে এটা বেসিক আইডিয়া হলো। নেক্সট পরবর্তী কোশ্চেন আমরা যাব, 4 নম্বর কোশ্চেন। ক্যাঙ্গারু কোন দেশের প্রতীক? এটা আমরা অনেকেই জানি যে ক্যাঙ্গারু কোন দেশের প্রতীক, দ্যাট ইজ আমাদের ওশিয়ানিয়া মহাদেশে, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়াতে ক্যাঙ্গারুর প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে ক্যাঙ্গারু কোন দেশের প্রতীক? দ্যাট ইজ অস্ট্রেলিয়া, দ্যাট ইজ অস্ট্রেলিয়া। ক্যাঙ্গারু ইজ দ্য ন্যাশনাল এমব্লেম অফ, এমব্লেম মানে সিম্বল বা প্রতীক, দ্যাট ইজ আমাদের অ্যান্সার কি হবে? অস্ট্রেলিয়া। কোয়েশ্চেন নাম্বার 5। টোফু কিসের থেকে তৈরি? টোফু এক ধরনের খাদ্য, খাবার। একে দেখে তুমি বুঝতে পারবে না, পনিরের মতো দেখতে। ঠিক আছে, এটা কি থেকে তৈরি হয় সেটাই জিজ্ঞেস করেছে, যে টোফু বাই হুইচ অফ দ্য ফুড টোফু ইজ মেড। টোফু কি থেকে তৈরি হয়? টোফু এই পনিরের মতো এরকম কিউবিক, এরকম ছোট ছোট কিউব টাইপের দেখতে হয়ে থাকে, এরকম দেখতে হয়ে থাকে। এটা কি দিয়ে তৈরি হয়? সয়াবিনের দুধে, সয়া দুধ। ঠিক আছে, সয়াবিনের দুধের দই বা সয়াবিনের দুধকে জমিয়ে ওটাকে স্লাইস আকারে, কিউব আকারে কাটা হয়, যেখান থেকে টোফু তৈরি হয়, দ্যাট ইজ সয়া চাঙ্ক থেকে তৈরি হয়, সয়া।
ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 6, পৃথিবীর সব থেকে গভীরতম হ্রদ বা ডিপেস্ট লেক ইন দ্য ওয়ার্ল্ড ইজ, ডিপেস্ট লেক যদি বলি চারটে অপশন দিচ্ছে, লোহিত সাগর মানে রেড সি, ডাল লেক, কাস্পিয়ান সি, বৈকাল হ্রদ। ওকে, এই চারটে জিনিস থেকে আমরা দেখতে পাই, চারটে অপশন রয়েছে আমাদের, অ্যান্সার হচ্ছে আমাদের বৈকাল লেক। এই যে বৈকাল লেক কোথায় অবস্থিত, এটা হচ্ছে ডিপেস্ট বলছে কিন্তু, হ্যাঁ বৈকাল লেকের লোকেশন, বৈকাল লেকের যদি লোকেশন বলি দ্যাট ইজ ইন সাইবেরিয়া, আর আমরা প্রত্যেকেই জানি যে সাইবেরিয়া কোথায়, দ্যাট ইজ ইন রাশিয়া। তাহলে সাইবেরিয়াতে লোকেটেড, রাশিয়াতে। পৃথিবীর যত স্বাদু জল, মানে আমরা যে জলটা খাচ্ছি দ্যাট ইজ ফ্রেশ ওয়াটার, তার 20% কার কাছে আছে, একমাত্র বৈকালের কাছে আছে। ঠিক আছে, তাহলে ওয়ার্ল্ডের 20% ফ্রেশ ওয়াটার, 20% ফ্রেশ ওয়াটার মানে হচ্ছে 1/5 অফ দ্য টোটাল ফ্রেশ ওয়াটার, দ্যাট ইজ টোটাল পৃথিবীর পানীয় জলের 1/5 বা 5 ভাগের 1 ভাগ কোথায় রয়েছে, এটা আমাদের দ্যাট ইজ বৈকালে রয়েছে। বুঝতে পারলে, এই পয়েন্টটা খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেন নাম্বার 7, কোন স্তন্যপায়ী ডিম পারে, দেখো স্তন্যপায়ী ডিম পারার কথা বলেছে। ঠিক আছে, আমরা যদি ডলফিন স্তন্যপায়ী, ঠিক আছে, কিন্তু ডিম পারে না, ম্যামাল এটা। হংসজন্তু প্ল্যাটিপাস, দেখবে এটা অ্যান্সার হতে পারে কিনা। তারপর হচ্ছে তিমি, তিমি যদি বলে দ্যাট ইজ স্তন্যপায়ী কিন্তু ডিম পারে না। ডুগং আমাদের আন্দামান নিকোবরের হচ্ছে মেন অ্যাকোয়াটিক অ্যানিমেল, ওখানকার মেন অ্যাকোয়াটিক অ্যানিমেল, প্রধান অ্যাকোয়াটিক অ্যানিমেল, অনেকটা শুশুকের মতো দেখতে, নামটা হচ্ছে ডুগং। তাহলে এর মধ্যে স্তন্যপায়ী ডিম পারে কে, ডলফিন, তিমি, ডুগং তো ডিম পারে না কিন্তু স্তন্যপায়ী, তাহলে ডিম পারছে কে, দ্যাট ইজ প্ল্যাটিপাস বা হংসচঞ্চু। দেখো কি বলেছে, ডাক বিল্ড প্ল্যাটিপাস, দ্যাট ইজ হংসচঞ্চু। নেক্সট কোশ্চেন নাম্বার 8, ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি কাকে বলা হয়, হু ইজ রিগার্ডেড অ্যাজ দ্য প্রিন্সিপাল আর্কিটেক্ট অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ভারতের কনস্টিটিউশনের মেন ফাউন্ডার বা মেন তৈরির আর্কিটেক্ট কে ছিল, আমরা এটা কম বেশি সকলেই জানি যে ডক্টর বি আর আম্বেদকর। এই বি আর আম্বেদকর যেটা বলা হচ্ছে, বি আর আম্বেদকরকে কি বলা হয়, দ্যাট ইজ আমরা বলতে পারি যে ফাদার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ফাদার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানের জনকও বলে থাকি আমরা, ফাদার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ভীমরাও আম্বেদকর। তাহলে অ্যান্সার এটা পেয়ে গেলাম। এই যে বিএন রাও, বিএন রাও কে ছিল, বিএন রাও ছিল কনস্টিটিউশনের উপদেষ্টা বা অ্যাডভাইজার ছিল। তাহলে আমার ভারতীয় সংবিধান যখন তৈরি হচ্ছে তখন অ্যাডভাইজার বা উপদেষ্টা হিসেবে কে কাজ করেছে, বিএন রাও। তারপর কি বলছে, ডক্টর রাজেন্দ্র প্রসাদ কে ছিল, ভারতের প্রথম রাষ্ট্রপতি, কবে শপথ নিয়েছিল, 24শে জানুয়ারি 1950 সালে সাংবিধানিক শপথ গ্রহণ করেছিল কে, যে রাজেন্দ্র প্রসাদ। আমরা বলতে পারি যে ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আর এখানে দেখো এন গোপালাস্বামী আয়াঙ্গার, এই ব্যক্তির দুটো তিনটে পরিচয় ছিল। এম গোপালাস্বামী আয়াঙ্গার জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিল এক সময়, এবং জম্মু কাশ্মীরের আমরা জানি স্পেশাল আর্টিকেল রয়েছে, স্পেশাল প্রভিশন রয়েছে, কি কত নম্বর আর্টিকেলে, 370 নম্বর ধারায় জম্মু কাশ্মীরের স্পেশাল প্রভিশন রয়েছে। ওকে, এই আমাদের দেশে যে সংবিধান তৈরির সময় যে ড্রাফটিং কমিটি হয়েছিল, সেই ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটির যা চেয়ারম্যান ছিল কে, বি আর আম্বেদকর। ওই কমিটির 7 জন সদস্যের মধ্যে, 7 মেম্বারদের মধ্যে ওয়ান অফ দেম ছিল কে, এম গোপালাস্বামী আয়াঙ্গার। এই ইনফরমেশন গুলো মাথায় রেখে এডিশনাল। ওকে, অ্যান্সার আমাদের বি আর আম্বেদকর। নেক্সট কোশ্চেন নম্বর 9, নিম্নলিখিত কোন রোগটির কারণ ব্যাকটেরিয়া সংক্রমণ নয়, যে কোনটা ব্যাকটেরিয়ার জন্য হয় না, হুইচ অফ দ্য ফলোইং ডিজিজেস ইজ নট কজড বাই দ্য ব্যাকটেরিয়া। দেখো এর মধ্যে যদি বলি টাইফয়েড, কলেরা, ডিপথেরিয়া, তিনটেই ব্যাকটেরিয়ার জন্য হয়ে থাকে, খালি একমাত্র অ্যামিবায়োসিস বা আমাশয় ব্যাকটেরিয়ার জন্য হয় না। কিসের জন্য হয় তাহলে, ভাইরাসের জন্য হয় না, ভাইরাসের জন্য হয় না, তাহলে কিসের জন্য এটা হয়ে থাকে, আমাশয়, দ্যাট ইজ প্রোটোজোয়ার জন্য, দ্যাট ইজ প্রোটোজোয়া জনিত ঘটিত রোগ, দ্যাট ইজ প্রোটোজোয়া জনিত ঘটিত রোগ, যেকে এর মধ্যে এক্সাম্পল হচ্ছে আমাশয় বা অ্যামিবায়োসিস। নেক্সট কোশ্চেন নাম্বার 10, বিগ ব্যাং থিওরি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন ভাবে ঘুরিয়ে আসে। যে বিগ ব্যাং থিওরি কার সঙ্গে যুক্ত, বিগ ব্যাং থিওরি এক্সপ্লেন্স অরিজিন অফ ইউনিভার্স, মানে ব্রহ্মাণ্ডের সৃষ্টি, সূর্যের সৃষ্টি, মাধ্যাকর্ষণের সৃষ্টি, অণুজীবের সৃষ্টি।
তাহলে বিগ ব্যাং থিওরি কিসের সাথে সৃষ্টি? দ্যাট ইজ লিঙ্ক আপ হচ্ছে অরিজিন অফ দ্য ইউনিভার্স, মানে ব্রহ্মাণ্ডের সৃষ্টির সঙ্গে জড়িত। এই বিগ ব্যাং থিওরির যিনি প্রবক্তা ছিলেন 1927 সালে, 1927, যিনি এই ব্যাপারে বলেছিলেন বিগ ব্যাং থিওরি সম্পর্কে, তার নাম হচ্ছে জর্জ লেম্যাত্রে। জর্জ লেম্যাত্রে, ইনি এই কথাটা সম্পর্কে, বিগ ব্যাং থিওরি সম্পর্কে বলেছে। বিগ ব্যাং থিওরিতে তিনি উল্লেখ করেছেন যে পৃথিবীর বয়স, অর্থাৎ ব্রহ্মাণ্ড ইউনিভার্সের সৃষ্টি যে হয়েছে, বয়স কত? আনুমানিক বয়স বলেছে 13.8 বিলিয়ন ইয়ার্স ওল্ড। 13.8 বিলিয়ন ইয়ার্স ওল্ড। তার মতে এটা হচ্ছে ব্রহ্মাণ্ডের বয়স, দ্যাট ইজ বিশ্ব ব্রহ্মাণ্ডের বয়স 13.8 বিলিয়ন ইয়ার্স। উনি হচ্ছে মেন থিওরি দিয়ে গেছে। এই থিওরির ওপর অনেকে তার কিছু থিসিস রেখেছে, তার কিছু বক্তব্য রেখেছে। নেক্সট কোশ্চেন নাম্বার 11, ভূমিকম্পের তীব্রতা মাপা হয় যেটির দ্বারা। আমরা অপশনে একটু পরে ঢুকছি, ঠিক আছে? অপশন খুব সোজা। ব্যারোমিটার, ব্যারোমিটার দিয়ে বায়ুচাপ মাপা হয়। হাইগ্রোমিটার দিয়ে জলের পরিমাণ মাপা হয়ে থাকে। পলিগ্রাফ দিয়ে বিভিন্ন টেস্ট করা হয়ে থাকে যে আমরা কতটা সত্য বলছি মিথ্যে বলছি, পলিগ্রাফিক টেস্ট হয়। সিসমোগ্রাফ, সিসমস, এইখানেই আনসার পেয়ে গেলাম। এক্সপ্লানেশনটা বুঝি। দ্যাট ইজ সিসমস, গ্রিক শব্দ সিসমস, কথার অর্থ হচ্ছে ভূমির কম্পন, কেঁপে ওঠা, দ্যাট ইজ ভূমিকম্প। তাহলে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় সিসমোগ্রাফ দিয়ে। কথাটা পুরোপুরি ঠিক নয়। ভূমিকম্পের টাইম, সময় বা কতক্ষণ ছিল ভূমিকম্প, কোথায় হয়েছে, কতক্ষণের অস্তিত্ব ছিল, সেটা হচ্ছে সিসমোগ্রাফ দিয়ে মাপা হয়। অ্যাকচুয়াল কি তীব্রতা মাপা হয় সিসমোগ্রাফ দিয়ে? না, অপশানে কিছু নেই বলে আমরা করতে বাধ্য হচ্ছি। অ্যাকচুয়াল ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কোন স্কেল দিয়ে যদি বলা হয়, আমরা বলবো মার্সেলি স্কেল দিয়ে। মার্সেলি স্কেল দিয়ে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়। মার্সেলি, এটা কি মাপা হচ্ছে? ভূমিকম্পের তীব্রতা, মানে আমরা বলতে পারি ম্যাগনিটিউড মাপা হচ্ছে। তাহলে ভূমিকম্পের যদি আরেকটা তীব্রতার ক্ষেত্রে বলা হয় ইন্টেন্সিটি, ম্যাগনিটিউড দিলে তো আমি করে দেবো স্যার মার্সেলি, জেনে নিলাম। ইন্টেন্সিটি বললে কি করব? এটা আমরা বেশি ইউজ করে থাকি, চার্লস রিক্টার আবিষ্কার করেছিল, দ্যাট ইজ রিক্টার স্কেল। ক্যালিফোর্নিয়ার ভূতত্ত্ববিদ ছিল, উনি এটা আবিষ্কার করেছেন। এখানে এইসব কিছু পাচ্ছি না বলে, মার্সেলি রিক্টার স্কেল পাচ্ছি না বলে বাধ্য হয়ে সিসমোগ্রাফ আমাদেরকে করতে হচ্ছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 12, পর্ণমোচী গাছ কি হয়? পর্ণমোচী মানে হচ্ছে ডেসিডুয়াস ট্রিজ। ডেসিডুয়াস ট্রিজ মানে কি? পর্ণমোচী গাছ মানে কি? পর্ণমোচী মানে পাতা মোচন করে ফেলছে, পাতা ঝেড়ে ফেলছে। তাহলে কোন সময় পাতা ঝেড়ে ফেলছে? ড্রাই সিজন। ড্রাই সিজন তো আমরা প্রত্যেকে জানি যে শীতকালে ড্রাই সিজন থাকে। গরমকালেও কিছু কিছু ক্ষেত্রে যখন তীব্র গরম থাকে তখন কিছু কিছু ক্ষেত্রে ড্রাই সিজনের কিছু কিছু রাজ্যে দেখা যায়। তো সেই সময় গাছ কি করছে? তার পাতা ঝরাচ্ছে। গ্রীষ্মে ফুল ঝরে যায়, ফুল তো হবে না। শীতে পাতা ঝরে যায়, শীতে ফুল হবে না, শীতে মরে যায়, মরে যায় না, গাছের পাতা ঝরে ন্যাড়া হয়ে যায়, আবার নতুন পাতা জন্মায়। দ্যাট ইজ শীতে পাতা ঝরে যায়। মানে আমরা বলতে পারি ডেসিডুয়াস ট্রিজ বা পর্ণমোচী গাছ শেড দেয়ার লিভস, শেড মানে ছেড়ে ফেলা, শেড দেয়ার লিভস ডিউরিং ড্রাই উইন্টার এন্ড ড্রাই সামার, মেনলি ড্রাই উইন্টার, পাতা ঝেড়ে ফেলে দিচ্ছে। তাহলে কি? পর্ণমোচী গাছ। এক্সাম্পল একটু দেখে নি কি কি গাছ হতে পারে। যদি আমরা বলি টিক, টিক গাছ, ওক, ম্যাপল, শাল, এই গাছগুলো, এগুলো হচ্ছে পর্ণমোচী গাছের পারফেক্ট এক্সাম্পল। নেক্সট, মশার জৈব নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয়? কিছু কিছু জায়গায় আমরা জানি প্রচন্ড মশা, মশার লার্ভা, ছোট ছোট লার্ভা থেকে সেখান থেকে আস্তে আস্তে মশা জন্মায়। এই মশার নিয়ন্ত্রণ আমরা তো দেখি বিভিন্ন মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন বা পঞ্চায়েত থেকে বিভিন্ন যেখানে জমা জল থাকে বা ড্রেনগুলোতে কি করছে, বিভিন্ন পাম্পিং এর মাধ্যমে সেখানে বিভিন্ন ইনসেকটিসাইড বা কীটনাশক ছড়িয়ে দিচ্ছে। কিন্তু মশার জৈব নিয়ন্ত্রণ ইউরোপের দেশগুলোতে কিভাবে করছে? ওরা এক ধরনের মাছ জলে ছেড়ে দিচ্ছে, ছোট ছোট মাছ। ওরা কি করে? সেই মাছটা জলের লার্ভাগুলোকে, মশার লার্ভাগুলোকে খেয়ে নিচ্ছে। তার মানে গোড়াতেই ধ্বংস হয়ে যাচ্ছে, আলাদা কিছু না, মাছও খাদ্য পেয়ে যাচ্ছে, সেই জলের ইকোসিস্টেমটাও মেনটেন হচ্ছে, তো ওভারঅল ব্যালেন্স থাকছে। সেটা কোন মাছ? গাম্বুসিয়া। দ্যাট ইজ গাম্বুসিয়া মাছ ছেড়ে দেওয়া, ছোট ছোট এরকম ছোট ছোট মাছ, পুঁটি মাছের থেকে একটু বড় দেখতে, দ্যাট ইজ গাম্বুসিয়া মাছ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14, ভূপাল গ্যাস দুর্ঘটনার কারণ ছিল এমআইসি, গ্যাস নিঃসরণ, যেটি কি? ভোপাল গ্যাস ট্র্যাজেডি ওয়াজ কজড বাই লিকেজ এমআইসি গ্যাস হুইচ ইজ। তাহলে এমআইসির পুরো কথা জানতে চাইছে, ঠিক আছে? ঘটনাটা একটু বলি। 1984 সাল। ঘটনাটা কবে?
1984 তারিখ কবে? 2 তারিখ সন্ধ্যেবেলার ঘটনা, মোটামুটি 10টার পর। চলেছিল 3 তারিখ রাত, মাঝরাত অব্দি, মানে 12টা পেরিয়ে গেল। তাহলে 2 থেকে 3 ডিসেম্বর, 2 to 3 ডিসেম্বর 1984, ভোপাল। ভোপাল মানে কোথায়? এমপি, মধ্যপ্রদেশে। কি হয়েছে? এই গ্যাসটা লিকেজ হয়েছিল। কি করে? এই এমআইসির কথার অর্থ হচ্ছে মিথাইল আইসোসায়ানাইট, ঠিক আছে? আইসোসায়ানেট, মিথাইল আইসোসায়ানেট, দ্যাট ইজ বি। আইসোসায়ানাইট, আইসোসায়ানেট, গ্যাসের নাম হচ্ছে আইসোসায়ানেট, মিথাইল আইসোসায়ানেট, যেটাকে এমআইসি বলা হয়, এমআইসি গ্যাস, ঠিক আছে? যেটাকে বলা হয় ভোপাল গ্যাস ট্র্যাজেডি। এই যে চেম্বার, যে গ্যাসের চেম্বার, ওখানে কোনো মতে জল যাওয়া যাবে না, জল গেলে ভয়ঙ্কর ব্যাপার। এবার এখানে কোনো কারণবশত সেফটি সিকিউরিটি রিজনের জন্য ওই চেম্বারে, মানে যেখানে মাটির তলায় গ্যাসের প্ল্যান্ট ছিল, সেখানে জল চলে যায় এবং তারপর ভয়ঙ্কর ঘটনা ঘটে। 30,000 লোকের মৃত্যু হয় এক রাতে এই ভোপাল গ্যাসের, ভোপাল শহরের মধ্যে। বুঝতে পারছো কতটা ডেঞ্জার? তো দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 14 এর অ্যান্সার হচ্ছে বি। নেক্সট কোশ্চেন নাম্বার 15, লাস্ট কোশ্চেন আমাদের। কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? দেখো, গ্রিন হাউস বলতে কি বোঝাচ্ছে? এই একটা ঘর, এই ঘরের মধ্যে সূর্যের আলোক তরঙ্গ ক্ষুদ্র তরঙ্গ হিসেবে প্রবেশ করছে, কামিং ইন আ শর্ট ওয়েভ। যখন বেরোনোর চেষ্টা করছে, বৃহৎ তরঙ্গ হচ্ছে, আর বৃহৎ তরঙ্গ কাঁচ ভেদ করে বা কাঁচের দেওয়াল ভেদ করে বেরোতে পারে না। তার মানে আবার এটা ভেতরে ফিরে আসছে। তাহলে ভেতরের টেম্পারেচার কি হচ্ছে? এনার্জি তো বেরোতে পারছে না, রিলিজ হতে পারছে না, ভেতরের টেম্পারেচার ক্রমশ বাড়ছে বাইরের তুলনায়। এটাকে বলা হয় গ্রিন হাউস কনসেপ্ট, ঠিক আছে? ভেতরে গাছপালা চাষ করা হচ্ছে, ওই জন্য গ্রিন কথাটা ইউজ করা হচ্ছে, গ্রিন হাউস গ্যাস। বলছে কোনটা গ্রিন হাউস গ্যাস নয়? মিথেন, দ্যাট ইজ CH4, methane, that is CH4, definitely greenhouse gas. Nitrous oxide, that is NO2, definitely greenhouse gas. Carbon dioxide, that is CO2, carbon dioxide, carbon monoxide, definitely greenhouse gas. Hydrogen greenhouse gas নয়, ঠিক আছে? অ্যান্সার হচ্ছে হাইড্রোজেন। আর এই হাইড্রোজেন গ্যাস বায়ুমণ্ডলের উপস্থিতি কত শতাংশ? হাইড্রোজেন গ্যাসের উপস্থিতি হচ্ছে 0.00005%। বায়ুমণ্ডলে এই গ্যাসের উপস্থিতির শতাংশ দেখলাম 0.00005%। তাহলে আমরা 15টা কোশ্চেন করলাম। গ্রুপ ডি ফরম্যাটে প্রিভিয়াস ইয়ারে কি এসছে? আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা, আমরা অলওয়েজ ফোকাস করবো কোনটাকে? অ্যান্সারকে নয়, এক্সপ্লানেশনকে। কেন? এই যে আলোচনা, সেখান থেকে পরীক্ষায় হয়তো কোথাও না কোথাও কোশ্চেন ডেফিনেটলি আসতে পারে। তো আই হোপ প্রত্যেকের ক্লিয়ার। তো উড়ান পাঠশালার পক্ষ থেকে যে আমরা পরবর্তীকালে প্রিভিয়াস ইয়ার সলভ করার পর, গ্রুপ ডির পার্টটা আমরা অলরেডি করে নিয়েছি। গ্রুপ ডির পার্টটা সলভ করার পর বিভিন্ন প্র্যাকটিস সেট এবং সাবজেক্ট ওয়াইজ, ইংলিশের আলাদা ফ্যাকাল্টির দ্বারা, জিএস এর পার্ট, আমি অনেকটা জিএস এর পার্ট করাবো, তারপর হচ্ছে ম্যাথসের আলাদা ফ্যাকাল্টি দ্বারা আমরা এখানে আলোচনা হবে। টিল দেন সকলকে থ্যাংক ইউ অ্যান্ড কিপ ওয়াচিং। এবং একটা জিনিস অবশ্যই মাথায় রেখো, যে আমাদের নিচে যে ডেসক্রিপশন বক্স দেখছো, সেইখানে ডেসক্রিপশন বক্স থেকে উড়ান পাঠশালার অ্যাপ ডাউনলোড করে রেখো। এই ক্লাসের যে পিপিটি, পিডিএফ গুলো, স্টাডি মেটেরিয়াল আমরা যে আলাদা দেবো, সেটা ডাউনলোড করে নিই, এবং সম্পূর্ণ এটা বিনামূল্যে, এর জন্য কোনো পেমেন্টের দরকার নেই। আর এখানে আই বাটনে দেখতে পাচ্ছ যে আমাদের অলরেডি এই যে গ্রুপ ডির পার্ট 1 আলোচনা করব, পার্ট 2টা আমরা আই বাটন থেকে পেয়ে যাবো। টিল দেন সকলকে থ্যাংক ইউ।